শীত মৌসুম শুরুর আগেই রাজধানীতে বেড়ে গেছে গ্যাসের সংকট। চট্টগ্রামে নতুন সংযোগ পেতে নানা অনিয়মের অভিযোগ। রাজধানী পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত। বেড়েছে প্যাকেট আটা ও মসুর ডালের দাম। এবং পোকার আক্রমণে চলতি মৌসুমে আমনের আশানুরূপ ফলন না পাওয়ার আশঙ্কা রাজশাহীর কৃষকদের। কৃষি বিভাগের অসহযোগিতার অভিযোগ। আপনারা দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি আরিফুর রহমান। দর্শক, আমরা আপনাদের নানা বাণিজ্য সংবাদ জানাবো, আর তার পাশাপাশি আজকে আমরা আলোচনা করব পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মজুরি বোর্ডের সদস্য এবং শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি। রনি ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাকে স্বাগতম। ন্যূনতম মজুরি নিয়ে আপনার সাথে আমরা আলোচনা করব, তবে তার আগে আমরা কিছু রিপোর্ট আমরা দেখে আসবো। শীত মৌসুম শুরুর আগেই রাজধানীতে বেড়ে গেছে গ্যাসের সংকট। লাইনে চাপ কম থাকার পাশাপাশি অবৈধ সংযোগ বেড়ে যাওয়ার কারণে ভোগান্তিতে পড়ছেন রাজধানীর আবাসিক গ্রাহকরা। শীত বাড়লে সংকট আরও বেড়ে যাবে এমন আশঙ্কাও তাদের। অন্যদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, লোড ব্যবস্থাপনার উপর জোর দিয়ে দুর্ভোগ সহনীয় পর্যায়ে রাখতে তারা চেষ্টা করবেন। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। কিন্তু ইচ্ছা করে না যে গ্যাসই নাই তো রান্না করবো কি করে। রাজধানীর হাতিরপুল এলাকার এই গৃহিণীর মতো অনেক গ্রাহকই আবাসিক গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সংকটে ভোগেন বছরের অনেকটা সময়। আর শীত আসলেই এই কষ্ট বেড়ে যায় বহুগুণ। কেবল রাজধানীতে প্রায় 4 লাখ বৈধ, 1,60,000-এর বেশি অবৈধ আর 3,000 বাণিজ্যিক গ্রাহক মিলে বৃহত্তর ঢাকাতে গ্যাসের প্রতিদিনকার চাহিদা প্রায় 1,600 মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ রয়েছে 1,400 মিলিয়ন ঘনফুটের মতো। আমাদের বাসায় তো থাকেই না সকালে গ্যাস, 8টার পরেই যাই গিয়া। সকালের টাইমে একটু নর্মালি একটু নাস্তা টাস্তা অনেকদিন হয়, অনেকদিন আবার নাস্তা রুটি ভাজা যায় না। গ্যাসের এই সংকটের কারণে অনেকে তাই বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা, কেরোসিন চুলা ও বিভিন্ন বিকল্প জ্বালানি ব্যবহার করছেন। এর ফলে তাদের টানতে হয় বাড়তি খরচের বোঝা। দিনের বেলা স্টোভে রান্না করে খাইতে হয়, আর রাত্রেবেলা রান্না করে রাখতে হয়, বাসিরা খাইতে হয়। এদিকে কামরাঙ্গীরচর, মগবাজার, মিরপুর সহ কয়েকটি এলাকায় গ্রাহক সংখ্যা আগের থেকে বেড়ে যাওয়ার কারণে গ্যাস সংকট চলছে এমন দাবি তিতাস কর্তৃপক্ষের। সরবরাহ স্বাভাবিক রাখতে শীত মৌসুমে গ্যাসের চাপ বাড়ানোর ব্যবস্থা চলছে বলে জানান তারা। এখন কিন্তু সেই হাহাকারটা নেই। শীতের সময় যে গ্যাপটা আসে সেটা প্রধানত শহর এলাকাতেই আসে। এই গ্যাপটা হয়তো 20 মিলিয়ন 25 মিলিয়নের গ্যাপ আসে। শীত উপলক্ষে আমরা সাধারণ সময়ের থেকে বেশি সজাগ থাকি। তাপ কমে যাওয়ার জন্য যে কন্ডেনসেশন বেড়ে যায় ওটাকে আমি কাউন্টার ব্যালেন্স করি হিটারের মাধ্যমে। লোড ম্যানেজমেন্টটা আমরা তখন করি খুব নিবিড়ভাবে। তবে লোকবল সংকটের কারণে অবৈধ সংযোগের বিরুদ্ধে পুরোদমে অভিযান চালানো সম্ভব হচ্ছে না, এমনটাই দাবি সংস্থাটির। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। 3 বছর পর চট্টগ্রামে আবাসিক খাতে গ্যাসের সংযোগ দেওয়া শুরু হলেও অবৈধ সংযোগ বৈধ করার প্রস্তাবে সাড়া মেলেনি। মাত্র 57 জন গ্রাহক বৈধ হওয়ার জন্য আবেদন করেছেন। এদিকে সংযোগ দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত ধীর গতি দাবি করে অনিয়ম এবং প্রতিটি ধাপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন ঠিকাদাররা। অন্যদিকে কর্ণফুলী গ্যাস বিতরণ কর্তৃপক্ষের দাবি, রাজনৈতিক অস্থিরতার কারণে সংযোগ প্রদান প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। 3 বছর চট্টগ্রামে গ্যাসের সব ধরনের সংযোগ প্রদান বন্ধ থাকলেও থেমে থাকেনি অবৈধভাবে সংযোগ প্রদান। সরকারি সিদ্ধান্তে গত জুন থেকে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি কেজিডিসিএল আবাসিক খাতে সংযোগ প্রদানের পাশাপাশি অবৈধ গ্রাহকদের নিয়মিত হওয়ার সুযোগ দেয়। কিন্তু নানা উদ্যোগেও প্রত্যাশিত সাড়া না মেলায় হতাশ কর্তৃপক্ষ। ঠিকাদাররা বলছেন, সংযোগ বিচ্ছিন্নের ভয়ে অবৈধ গ্রাহকরা আন্ডারগ্রাউন্ডে সংস্থার কর্মচারীদের সাথে বোঝাপড়া করছে। স্থানীয় পত্রিকা, জাতীয় পত্রিকা বিভিন্নভাবে আমরা সংবাদ সম্মেলন করে আমরা স্পষ্ট করেছি, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে সবাই আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। প্রত্যেকটা জায়গায় রাজধানী পটিয়া টুটিয়া এইসব জায়গায় লোক বাঁকড়াবাদে চাকরি করে। কর্ণফুলী গ্যাসের ওরা জানে যে ওই এই অফিসে চাকরি করে, তখন আসে জেনারেলি তার এলাকার লোক চাকরি করে, সে এটা অ্যারেঞ্জ করে। এদিকে চট্টগ্রামে গ্রাহক বেশি হলেও রাইজের টিম কম থাকায় সংযোগ অত্যন্ত ধীরগতিতে হচ্ছে বলে অভিযোগ ঠিকাদারদের। এ নিয়ে ঠিকাদারদের সাথে তিক্ততা সৃষ্টির পাশাপাশি সংযোগ প্রাপ্তি নিয়ে গ্রাহকরা আছেন চরম অনিশ্চয়তায়। এই গতিতে সংযোগ হচ্ছে, এই গ্রাহকদেরকে সংযোগ দিতে
আমাদের একটা ধারণা আর কি যে আরো 5 বছরও পারবে না। গ্যাসের সংযোগ না পাওয়ার কারণে আমার ব্যাংকের ইন্টারেস্ট বাড়তেছে, যার ফলে নিয়ে আমার এখন দিশেহারা অবস্থায়। 6 মাস লাইন অনুমোদন দেওয়ার পরেও মাসের পর মাস ঘুরার পর আমরা লাইন পাচ্ছি না। সংযোগ প্রদানে সিরিয়াল ভঙ্গ সহ প্রতিটি ধাপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও ঠিকাদারদের। ওরা যখন আমাদেরকে প্রেসার দেয় তখন আমরা কাস্টমারের কাছে যাই, কাস্টমারও বাধ্য হয়ে নিরুপায় হয়ে আমাদেরকে টাকা দেয়, তাহলে আমারটা হবে না। তবে এসব অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ বলছে রাজনৈতিক অস্থিরতার কারণে সংযোগ প্রদান ধীরে হচ্ছে। রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা সংযোগটা যেরকম আশানুরূপ সংযোগ দিতে পারিনি, তো সেটা আমরা শুক্র শনিবার কাজ করে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। 6 মাসে কেজিডিসিএল 4000 চুলায় নতুন সংযোগ দিলেও এখনো প্রায় 20,000 গ্রাহক সংযোগের অপেক্ষায় আছেন। হাজরে শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, আপনাদের আগেই জানিয়েছিলাম যে আজ আমরা ন্যূনতম মজুরি নিয়ে আলোচনা করব এবং এই নিয়ে আমরা আলোচনা চলে যাচ্ছি সিরাজুল ইসলাম রনির সাথে। রনি ভাই, আপনি তো মজুরি বোর্ডে ছিলেন, আপনারা প্রথমে 8,114 টাকার দাবি থেকে কমিয়ে 5,300 টাকা রাজি হয়েছেন, মালিকপক্ষ 3,600 টাকা থেকে 5,300 টাকায় তারা রাজি হয়েছে। তো এখন কি আমরা আশা করতে পারি পোশাক খাতে যে অস্থিতিশীলতা ছিল সেটি থাকবে না? ধন্যবাদ আপনাকে। আসলে তাদের মালিকপক্ষ থেকে 442টা আপত্তি দিয়েছিলেন মজুরি বোর্ডের যে 14 দিনের সময় সীমার মধ্যে, এবং বিভিন্ন শ্রমিক সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠান থেকে 17টি, এই মোট 459টি আপত্তি হওয়ার পরে আমরা এটা চিন্তা করলাম যে এটাকে আপত্তি হচ্ছে মালিকপক্ষ, তারা এই দাবি এই মজুরি তাদের দেওয়ার অক্ষমতা প্রকাশ করেছে। সর্বশেষ বিজিএমইএ তারা এটাকে মেনে নিয়েছে এবং যৌথ স্বাক্ষরেই একটি চূড়ান্ত আপনার গ্যাজেট আকারে প্রেরণ হবে 1 তারিখ থেকে, ডিসেম্বরের 1 তারিখ থেকে। তো যা হোক, এখন ন্যূনতম মজুরি যেটা বৃদ্ধি হয়েছে, পাশাপাশি শ্রমিকদের আমরা যেটা কথা বলেছি, তাদের বাড়ি ভাড়া বৃদ্ধির কারণে তারা এই মজুরিতে তারা একটু অসন্তোষ প্রকাশ করছে। ইতিমধ্যেই অনেক বাড়িওয়ালা তারা বাড়ি বৃদ্ধি নোটিশ দিয়েছে। আমি মনে করি এইটাকে সরকার নিয়ন্ত্রণ করে শিল্প অঞ্চলগুলো, বিশেষ করে গার্মেন্টস শিল্প অঞ্চলগুলো বাড়ি ভাড়ার একটা নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে সেখানে শ্রমিকদের সুবিধা দানের বিষয়টিকে বিবেচনা করবেন। তো সেটি যদি সরকার করতে দেরি করে, অর্থাৎ বাড়ি ভাড়া যদি নিয়ন্ত্রণে রাখা না যায়, তাহলে কি আবারও আপনারা কারখানার বাইরে রাজপথে এসে আবারও বিক্ষোভ শুরু করবেন? না, এই শ্রমিক আন্দোলনে আমরা এটা শ্রমিকদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। শ্রমিক আন্দোলন হচ্ছে যৌথ দর কষাকষির মাধ্যমে, শ্রমিকদের আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা। শ্রমিক আন্দোলন বিক্ষোভ করার কোনো সুযোগ নেই। আমরা কিন্তু সেটি দেখতে পেয়েছি গত কয়েকদিনে যেটা দেখতে আমরাও পেয়েছি, সেটা হচ্ছে যে শ্রমিকদেরকে সংঘ করার রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকার, যে ট্রেড ইউনিয়ন করার অধিকার থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে, যার কারণে তারা বার্গেনিং করার জায়গাটা পাচ্ছে না, যার ফলে শ্রমিকরা রাস্তায় নামা ছাড়া তাদের উপায় নাই। আমি মনে করি সুষ্ঠু ট্রেড ইউনিয়ন আন্দোলন যখন গড়ে উঠবে, তখন আলোচনার মাধ্যমে কারখানার অভ্যন্তরে তারা নিষ্পত্তি করবে এই বিষয়গুলো। আচ্ছা রনি ভাই, সেটি হচ্ছে সম্ভবত 17 নভেম্বর এই যে 5,300 টাকা বিষয়টি চূড়ান্ত হয়েছিল এবং 21 তারিখে এটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়। তো কথা ছিল যে আপনারাও কথা দিয়েছিলেন বিজেএমই এবং আপনারা একসাথে যে 21 তারিখ পর্যন্ত শান্ত থাকবে, কিন্তু আমরা কিন্তু সেটি দেখতে পারি। এটি কি আসলে শ্রমিক নেতা হিসেবে আপনাদের ব্যর্থতা, শ্রমিকদেরকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেননি? এটা আমি শ্রমিক নেতা হিসেবে আমি এই ব্যর্থতার লাইনে আমি নিতে চাই না। কারণ হচ্ছে যে আমি প্রথমেই বললাম, শ্রমিকদের যে সুষ্ঠু ট্রেড ইউনিয়ন বার্গেনিং, কালেক্টিভ বার্গেনিং এজেন্ট হিসেবে তারা যে কার্যক্রম পরিচালনা করবে, সেই ক্ষেত্রে তো সেই বিষয়টা শ্রমিকদের মধ্যে নেই। আপনারা তো রাজি হয়েছিলেন, আপনারা কিন্তু বলেছিলেন, আমরা বলেছিলাম সেখানে শ্রমিকদের মধ্যে একটি ভুল মেসেজ চলে গিয়েছিল, যার কারণে শ্রমিকদের এই 5,300 টাকা শ্রমিকরা মনে করছে ওভারঅল সকল শ্রমিকদের, আসলে শুধুমাত্র হেল্পারদের অর্থাৎ সহকারী অপারেটরদের 5,300 টাকা, আর যারা সিনিয়র অপারেটর আছে তাদের মজুরি হচ্ছে 6,804 টাকা। এই যে একটা ভুল মেসেজের কারণে শ্রমিকদের মধ্যে একটি বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। এক শ্রেণী আছে সেটাকে মেসেজটাকে রং দিয়ে, যখন আপনি মনে করেন যে পোশাক শিল্পের বর্তমান হচ্ছে খুব একটি ক্রাইসিস পিরিয়ড, যেটা হচ্ছে যে আপনার সামনে ক্রিসমাস, সেখানে অনেক অর্ডার আসবে। এখন যদি কোনো একটি চক্র এটাকে বিশৃঙ্খলা করে পিছনের দিকে ফেলে দেয়, তাহলে শিল্পের জন্য একটি ভয়ঙ্কর ক্ষতির দিকে চলে যাবে। যার কারণে আমরাও মনে করছি যে এটা সঠিক হয়নি এবং যারা করেছে তারাও এটা সঠিক কাজ করেননি। শ্রমিকদের বোঝাতে সক্ষম হয়েছি, যার কারণে শ্রমিকরা আজকে কারখানা চলে গেছে এবং তারা সুষ্ঠুভাবে কাজ করছেন আর কি। এই যে এই ভুল মেসেজটি আপনাদের পক্ষ থেকে প্রায় দাবি করা হয়, এই ভুল মেসেজ আসলে শ্রমিকদের কারা দেয়? এখানে আপনি মনে করেন যে আমাদের পার্শ্ববর্তী অনেক কম্পিটিটর দেশ আছে যারা পোশাক শিল্পে বর্তমান বাংলাদেশের 2য় স্থানে অবস্থান করছে। এটাকে আজকে যদি শ্রমিকদের যে জীবন মান উন্নয়ন হচ্ছে, বিভিন্ন বিদেশি সংস্থা তাদের
বিল্ডিং কনস্ট্রাকশন এবং বিভিন্ন বিষয় তারা তদারকি করছে এবং সরকার ইতিমধ্যেই ফ্যাক্টরি চিফ ইন্সপেক্টরের দপ্তর থেকে প্রায় 2000 পরিদর্শক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে কিছু নিয়োগের প্রক্রিয়া চলছে। যখন পোশাক শিল্পের মানে পরিবর্তন হচ্ছে, রানা প্লাজা এবং তাজদিন ফ্যাশনের ধ্বংসের পরে একটি ঘুরে দাঁড়ানোর একটি প্রক্রিয়া শুরু হয়েছে এবং বাংলাদেশে আমি মনে করি এবং গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর থেকে শুরু করে দেশের বাইরে বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই পোশাক শিল্প বিস্তার করবে আমি আশঙ্কা করছি। যার কারণে এটা একটি চক্র, যাতে করে পোশাক শিল্পের ভাবমর্যাদা এবং শ্রমিকদের ন্যায়সঙ্গত ট্রেড ইউনিয়ন করা, যেখানে সরকার ইতিমধ্যেই ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে শুরু করার একটি প্রক্রিয়া নিয়েছে, সেই মুহূর্তে ট্রেড ইউনিয়ন আন্দোলনের নামে যে কালিমা লেপন করেছেন, এটা শ্রমিক আন্দোলনের একটি সুষ্ঠু ধারা হতে পারে না। তো রনি ভাই, আমরা যেটি জানতে পেরেছি যে আপনি বললেন যে বাড়ি ভাড়া যাতে না বাড়ে, তারপরে এখন আপনারা 5300 টাকা সবাই মেনে নিয়েছেন, এটি চূড়ান্ত করা হয়েছে। তো আমরা কি আশা করতে পারি যে ডিসেম্বরের 1 তারিখ থেকে এটি কার্যকর হবে? এই ডিসেম্বর পর্যন্ত শান্ত থাকবে? হ্যাঁ, ডিসেম্বর পর্যন্ত অবশ্যই শ্রমিকরা শান্ত থাকবে। ইতিমধ্যে বিভিন্ন কারখানায় আমরা আলোচনা করেছি, তাদের বোঝাতে সক্ষম হয়েছি এবং জানেন যে প্রায় 44 লক্ষ শ্রমিক বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কাজ করছেন। এদের কাছে যদি সুষ্ঠু শ্রমিক আন্দোলনের নীতি নির্ধারণ না থাকে, তাদের কাছে যোগাযোগ ব্যবস্থাটা এত মানে দূরত্ব, যেটা আমরা সেখানে পৌঁছতে পারছি না। আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি লিফলেট আকারে তাদেরকে এই দাবিগুলো, তাদের এই মজুরির বিষয়গুলো আমরা জানিয়ে দেবো এবং মালিক পক্ষকে আহ্বান করব তারা যেন এই মজুরি বেটের চূড়ান্ত গ্যাজেট হওয়ার সাথে সাথে কারখানার ম্যানেজমেন্টের সাথে তারা আলোচনা করে তাদের মজুরির তালিকাটা বোর্ডের মাধ্যমে লিখে দেওয়া এবং তাদের কত মজুরি এবং মজুরি স্লিপ প্রদান করা। প্রত্যেকটি কারখানায় মজুরি স্লিপের মধ্যে তাদের মানে বিষয়গুলোকে উল্লেখ করে যদি দেয়, তাহলে অধিকাংশে এই আনরেস্টটা কমে যাবে আমি মনে করি। রনি ভাই, আমরা এই বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করব, এখন একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা কথা বলছিলাম শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনির সাথে। সিরাজুল ইসলাম রনি, আমরা রনির সাথে আবার আলোচনায় ফিরছি। রনি ভাই, এই যেটি হচ্ছে যে মালিক পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল এই যে 5300 টাকা, এটি অনেকের পক্ষেই মানা সম্ভব না এবং কিছুদিন আগে বিজিএমইর প্রেসিডেন্ট বলেছিলেন যে 60% অর্থাৎ 60 ভাগ কারখানা বন্ধ হয়ে যাবে, তারা মানতে পারবে। এবং আপনাদের পক্ষে থেকে বলা হয়েছিল যে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো কিছু কিছু শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছিল তারা এই কারখানার দায়িত্ব নিতে প্রস্তুত। আসলে কি আপনারা প্রস্তুত? আসলে মানে এটা কথার কথা, আমাদের সেই অবস্থাটা নেই। কারণ হচ্ছে যে কারখানার দায়িত্ব আমরা নিতে যাব কেন? একটি বিষয় হচ্ছে মালিকরা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছে, তাদের যে অর্থনৈতিক সাবল্য, তারা অন্য জায়গায় হয়তো ব্যবসা সম্প্রসারিত করছে, কিন্তু এখন হয়তোবা তাদের লাভ অংশ কম হবে। অনেক ক্ষেত্রে এখানে দুইটা বিভাগ, 3টে স্তর আছে। একটা হচ্ছে যে যারা বড় বড় বায়ারদের কাজ করে এবং ব্র্যান্ডের সাথে কাজ করে, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আবার যারা মিডলে আছে তাদের হয়তো লাভ অংশ কম হবে। আর যারা সাব কন্ট্রাক্টে কাজ করে, আমি মনে করি সাব কন্ট্রাক্ট ফ্যাক্টরিগুলো তাদের কমপ্লায়েন্ট নাই, তাদের যে কর্ম পরিবেশ সেক্ষেত্রে নানা ধরনের অপপ্রচার হয়। বড় মালিকরা যদি এই ব্যবস্থা নেয়, তারা যদি মনে করে যে এটাকে আমি সুন্দরভাবে তাদেরকে সহায়তা করব এবং তাদেরকে এই শ্রমিকদেরকে আমরা সহায়তা করব, তাহলে আমার মনে হয় ছোট ছোট মালিকদের কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি 60% হয়তো উনি বলেছেন, কিন্তু যদি কিছু কিছু গার্মেন্টস বন্ধ হয়ে যায়, এটি একটি শ্রমঘন শিল্প, সেই কারখানার যে শ্রমিকরা চাকরি হারাবেন, তাদের আসলে পুনর্বাসনের ক্ষেত্রে কোনো ধরনের পরিকল্পনা কি আপনাদের শ্রমিক বিভিন্ন যে সংগঠন 54টার মতো আছে তাদের রয়েছে? আপনারা জানেন যে এমএফএফ যখন ফেস আউট হলো, তখন একটা ধারণা ছিল বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, শ্রমিকরা বেকার হয়ে যাবে। এই যে বিভিন্ন কর্মসামাজিক সংগঠন, এনজিওগুলো এবং আমরা শ্রমিক সংগঠনগুলো আতঙ্কিত হয়েছিলাম, যার কারণে আমরা সেখানে একটা প্রেস ক্লাবের সামনে অথবা আমরা বড় ধরনের একটা সমাবেশ করে এই বিষয়গুলোকে আমরা সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়েছিলাম। কিন্তু আসলে না, এটা এক ধরনের মানে আমি মনে করি যে হীনমন্যতার পরিচয়। কেন পারবে না? এই অর্থ দিয়ে বাংলাদেশের শ্রমিকরা যেভাবে কাজ করে, তাদের যে শ্রম মেধাশক্তি আছে, এটাকে তাদের যদি উৎসাহিত করা যায়, আমার মনে হয় মালিকদের এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং কোনো ধরনের একটি কারখানা বন্ধ হবে না। আমি আশা করি যে সকল শ্রমিকরা, এবং আমি মনে করি যে এই যে ঘুরে দাঁড়াচ্ছে পোশাক শিল্প, আরও সম্প্রসারিত হবে, প্রতিনিয়ত শিল্পের বৃদ্ধি পাচ্ছে এবং প্রোডাক্টিভিটির সাথে এবং শিল্পের এবং গুণগত মান আরও উন্নত হচ্ছে, এখানেও টেকনোলজি আসছে। বাংলাদেশের পোশাক শিল্প আরও সম্প্রসারিত আর বন্ধ তো দূরের কথা, আরও প্রতিনিয়ত পোশাক শিল্প বেড়ে যাচ্ছে। এই তথ্যটা আসলে সঠিক নয়। না, বেড়ে যাচ্ছে আপনি কোন তথ্যের ভিত্তিতে বলছেন? আপনি ইতিমধ্যে সরকারের বিভিন্ন সংস্থা থেকে আমরা সরকারের যে সমস্ত ইপিবি সহ এবং বাণিজ্য মন্ত্রণালয়, সেখানে আমরা জেনেছি যে পোশাক শিল্পের
আরো তাদের মানে উৎপাদনও যেমন বেড়েছে। না, আমি কিন্তু গত মাসের তথ্য যদি আপনি দেখেন যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর যে তথ্য, সেখানে কিন্তু আমাদের যে রপ্তানি আদেশ সেটি কমেছে। আপনাদের যে ইউডি রয়েছে অর্থাৎ ইউটিলাইজেশন ডিক্লারেশন পেপার, সেটিও কিন্তু ইস্যু করা কমেছে অনেক। ইস্যু করা কমতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখন যে অবস্থা, এই বর্তমান বিরাজমান শ্রম পরিস্থিতি অথবা রাজনৈতিক প্রেক্ষাপটে যে ঘটনাটা দাঁড়িয়েছে, যে বিদেশি ক্রেতারা সেখানে হয়তো আতঙ্কিত হচ্ছে। আমি মনে করি রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হলে পোশাক শিল্পের উন্নয়ন আরও ব্যাপকভাবে প্রসারিত হবে। কারণ বর্তমান রাজনীতির সংকটের কারণেই এবং এই শ্রম শিল্পের যে শ্রম অসন্তোষের কারণে কিছু কিছু বায়ার ক্রেতারা তারা একটু অনীহা প্রকাশ করছে। আমি মনে করি না যে এটা দীর্ঘদিন থাকবে। রাজনৈতিক অবস্থা অবশ্যই পট পরিবর্তন হবে এবং দেশে শান্তি বিরাজ করবে। তখন শিল্পের উদ্যোক্তারা যারা আছে এবং বায়াররাও সেখানে বাংলাদেশের দিকে এগিয়ে আসবে। কারণ এত সুন্দর পরিবেশ এবং এত ভালো এবং কম পয়সায় পৃথিবীর কোথাও এই অর্ডার তারা দিতে পারবে না, যার কারণে বাংলাদেশের প্রতি তাদের এক ধরনের একটি এই আছেই যে তারা এখানে কাজ দিবেই, এটা আমরা বুঝতে পেরেছি এবং বায়ারদের সাথেও বিভিন্নভাবে আলোচনা করেছি। তার মধ্যে আপনার অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে তুলনায় এখানে তো কম রেটে কাজ করতেছে। সবসময় ক্রেতারা চাইবে যেখানে কম পয়সায় তারা এখানে কিনতে পারে সেখানেই আকৃষ্ট হয়। তারপরে বড় বড় ব্র্যান্ড যারা আছে এবং তারাও এখানে মনে করে যে বাংলাদেশের পোশাক শিল্পের যে অবস্থা, তাতে করে তাদেরও একটা বিষয় আছে যে এখানে কম দামের শার্ট অথবা কম দামের পোশাক তৈরি হয়, অল্প পয়সা দিয়ে তারা সেটা ক্রয় করতে পারে। অন্য দেশে হয়তো আরও একটি উন্নত মানের পোশাক তৈরি হয়। সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওই অধিকাংশ তো বিশ্ব যেমন একটি অর্থনৈতিকভাবে এক ধরনের একটি চাপ রয়েছে এবং সংকট রয়েছে, যার কারণে তারা কম দামের মূল্যের পোশাকটা বাংলাদেশে সবচেয়ে বেশি তৈরি হয়। এই কারণে এখানেই আসার জন্য বেশি আগ্রহ প্রকাশ করেন বায়াররা। তো এখন সেক্ষেত্রে ন্যূনতম মজুরি নিয়ে একটা উত্তাল ছিল পোশাক শিল্প, তারপরে সেই সমস্যাটা সমাধান হয়েছে। তারপরে একটি কমপ্লায়েন্সের ব্যাপার ছিল, কর্মপরিবেশের ব্যাপারে সম্প্রতি ওয়ালমার্ট কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে। তো এখন কি আপনার মনে হয় যে এই পোশাক শিল্পের আগের অবস্থা বা ভাবমূর্তি ফিরিয়ে আনতে রাজনৈতিক অস্থিরতাই কি সবচেয়ে বড় বাধা? আপনার কাছে কি মনে হয়? এই মুহূর্তে যে অবস্থা বিরাজ করছে এবং রাজনৈতিক অবস্থাই সবচেয়ে বড় বাধা। কারণ রাজনৈতিক অবস্থা যদি স্থিতিশীল না থাকে তাহলে বহির্বিশ্বের যে সমস্ত ক্রেতাগণ আছে তারা এখানে পোশাক রপ্তানির ক্ষেত্রে এবং তারা এখান থেকে ক্রয় করতে অনীহা প্রকাশ করছে, ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি। আমি মনে করি দেশের শিল্প এবং অর্থনীতির স্বার্থে, কারণ রাজনীতি তো একটি বিষয়, পৃথিবীর কোথায় আমাদের এই দেশের মতো এই অবস্থা নেই। কারণ প্রতি এই নির্বাচনের সময়কালীন সময়ে এক ধরনের মানে অস্থিরতা সৃষ্টি হয়। এতে করে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ তাদের মারাত্মক ভোগান্তির দিকে চলে যায়। আজকে গার্মেন্টস শিল্পের শ্রমিকরা যদি সঠিকভাবে কাজ না করে ওভারটাইম এবং তার মজুরি পাবে না এবং অর্ডারও ক্যান্সেল হয়ে যাবে। যেমন শিল্পের দিকেও ক্ষতি, শ্রমিকের জন্য ক্ষতি এবং এর সাথে প্রায় 5 কোটি মানুষ জড়িত আছে, তাদের জীবন জীবিকার বিষয় আছে, এর সাথে ব্যাকআউট লিঙ্কেজ আছে, অন্যান্য ইন্ডাস্ট্রি আছে। এদের উপায় কি হবে? আমি মনে করি এই কারণেই হয়তোবা এক ধরনের মানে শঙ্কা তৈরি হয়েছে। এটাকে যদি রাজনৈতিক স্থিতিশীলতা আসে এই সংখ্যা কেটে যাবে। এই রাজনৈতিক অস্থিরতার কারণে যেসব অর্ডার আমরা হারিয়েছি সেগুলো কি আবার আসবে যদি আবার শান্তি ফিরে আসে? আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই আসবে। কারণ অবশ্যই যারা মানে ব্যবসা করেন তারা চাইবেন যে যেখানে লভ্যাংশ বেশি পাওয়া যায় সেখানেই তারা যাবে। আপনি বলেন যে ভারত অথবা মিয়ানমার খুব কম্পিটিটিভ। মিয়ানমারে ভারতে এত কম মজুরি নেয়, দিতে পারবে না। কারণ এখানে বাংলাদেশে যে যাই বলুক না কেন বাংলাদেশে ঘুরে আসতেই হবে, এর বিকল্প নাই। রনি ভাই, আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনির সাথে। তিনি কথা বলছিলেন পোশাক শিল্পের যে ন্যূনতম মজুরি, সেই মজুরি বিষয় এবং পোশাক শিল্পের সামগ্রিক অবস্থা নিয়ে। যাচ্ছি রাজধানী পাইকারি বাজার দরের একটি খবরে। রাজধানী পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে 20 থেকে 25 টাকা পর্যন্ত, তবে বেড়ে গেছে প্যাকেট আটা ও মসুর ডালের দাম। অন্যদিকে ভোজ্য তেল, চাল, মশলার দাম অপরিবর্তিত আছে। সানবির রূপলের রিপোর্ট। কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। 4 দিন আগেও যে পেঁয়াজ বিক্রি হয়েছে 90 থেকে 100 টাকায়, এখন পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা দরে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে। পেঁয়াজের পাশাপাশি কমেছে আলুর দাম। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি 1 থেকে 2 টাকা কমে 12 টাকায় বিক্রি হচ্ছে। তবে কমেনি রসুন ও আদার দাম। রসুন পাইকারি 70 টাকা 68 টাকা, আদা 145 টাকা পাইকারি দাম। পেঁয়াজের দাম পার কেজিতে আপনার প্রায় 25 টাকার মতো কমছে।
এদিকে বাজারে নতুন চালের মৌসুম শুরু হলেও তার প্রভাব বাজারে নেই। পাইজাম 38 থেকে 40, মিনিকেট 45 থেকে 48, বিয়ার 28, 38 থেকে 42, গুটি স্বর্ণা বিক্রি হচ্ছে 35 থেকে 38 টাকায়। নতুন চাল বাজারে আসছে, দাম কমে না, আগের মতোই আছে, তবে কমার সম্ভাবনা সামনের সপ্তাহে হয়তো বেশি আছে। মিনিকেটটা চলতেছে 48 থেকে 45 থেকে 48 টাকার ভিতরে, নাজিরটা হলো যে 48 থেকে 55 টাকার ভিতরে। অন্যদিকে আরও এক দফা বেড়েছে প্যাকেট আটা ও মসুর ডালের দাম। 2 কেজি প্যাকেট আটা বিক্রি হচ্ছে 70 টাকা, মসুর ডাল 106 থেকে 108 টাকা, খেসারি ডাল 40, অ্যাঙ্কর ডাল 36, লবণ 20 থেকে 22, 5 লিটার বোতল সয়াবিন তেল 565 থেকে 575 টাকায় বিক্রি হচ্ছে। তেলের বাজার আছে, পাইকারি রেট যেটা আছে ওটা আছে বর্তমানে আপনার 565 টাকা গায়ে রেট, আমরা বেশি 70। তীর রূপচাঁদ হইলো 75, 80 বেশি। আটা 67 টাকা আটা কিনা 72 টাকা 70 টাকা বেশি আমরা 2 কেজিটা। মসুর ডাল যেগুলো আমরা 98 বা 100 কিনতাম, এগুলো এখন 104 টাকা 3 টাকা কিনা পড়ে। জিরা 300 টাকা কিনা 290 টাকা আমাদের কিনা পড়ে। তবে চিনির দাম আছে নাগালের মধ্যেই, বিক্রি হচ্ছে 45 টাকায়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পোকার আক্রমণে চলতি মৌসুমে রাজশাহীতে আমনের আশানুরূপ ফলন না পাওয়ায় আশঙ্কা করছেন কৃষকরা। তাদের অভিযোগ, কৃষি কর্মকর্তারা পোকার আক্রমণ প্রতিরোধে কোনো পরামর্শ দেয়নি। তবে কৃষি বিভাগের কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন। আব্দুস সালামের ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। বরেন্দ্র অঞ্চলের মাঠে মাঠে এমন লকলকে ধানের দোলা কৃষকদের মনেও এক ধরনের আশার আলো দেখিয়েছিল, কিন্তু পোকার আক্রমণে এবছর অনেক ধান নষ্ট হয়ে গেছে। কৃষকদের অভিযোগ, কৃষি কর্মকর্তাদের কাছ থেকে তারা পায়নি কোনো দিক নির্দেশনা। তাই নতুন ধান কেটে ঘরে তুলতে শুরু করলেও কৃষকদের চোখে মুখে হতাশার ছাপ। গতবার যদি 20 মন হয় বিঘাতে, এবার ওরা ধরেন 10-12 মন, মোটর বিঘাতে 8 মন মার। কোনো কৃষি কর্মকর্তা এসে বলেনি যে এই জিনিসটা দাও। এই হাজার হাজার একর জমির ধান এরকম অবস্থা। কারণ পোকা বলছে, ওই পোকা 4 আঙ্গুল ধানের উপর থেকে শীষ মরে গেছে। লসই হবে বাবা, এবছরে লাভের আশঙ্কা নাই। রোদ বৃষ্টি মাথায় নিয়ে কৃষক ধানের আবাদ করেছে লাভের আশায়, কিন্তু অজানা এক পোকার আক্রমণ কৃষকদের সেই আশাকে ফিকে করে দিয়েছে। এই অবস্থায় সরকারিভাবে আমনের দাম নির্ধারণের পাশাপাশি আবারও কৃষকদের কাছ থেকে সরাসরি ধান চাল সংগ্রহের দাবি জানিয়েছেন তারা। সব জিনিসের দাম বেশি, পাটের দাম বেশি, কিন্তু ধানের দাম কম সেই তুলনায়। সরকার আমাদের কাছ থেকে ডাইরেক্ট কিনে, তাহলে হয়তো আশানুরূপ ফল পাওয়া যেতে পারে। তবে কৃষকদের এমন অভিযোগ অস্বীকার করে পোকার উপদ্রব থেকে রক্ষা পেতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বলে দাবি কৃষি বিভাগের কর্মকর্তাদের। এই অভিযোগটা আর নাই, যারা বলেন তারা যথাযথ বলেন না। আক্রান্ত জমি থেকে পরবর্তী যাতে বীজ পারতপক্ষে সংগ্রহ না করে, ফলস মার্ট দেখা যাচ্ছে, সেগুলো সংগ্রহ করে ধ্বংস করা, যে ইউরিয়া সার কম ব্যবহার করা। রাজশাহী অঞ্চলে চলতি বছর 7,52,314 হেক্টর জমিতে 18,90,716 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সূচক ও লেনদেনের পরিমাণ বৃদ্ধির মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের গত সপ্তাহের কার্যক্রম। 5 কর্মদিবস শেষে 97 পয়েন্ট বেড়ে ডিএসসি এক্স সূচক দাঁড়িয়েছে 1543 পয়েন্টে। সূচক ও লেনদেনের ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস শুরু করে ঢাকা শেয়ার বাজার। চতুর্থ কর্মদিবস পর্যন্ত একই ধারা অব্যাহত থাকলেও শেষ দিন বৃহস্পতিবার সূচক কমে প্রায় 13 পয়েন্ট, পাশাপাশি কমে লেনদেনও। গেল সপ্তাহে মোট 299টি প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে 230টির দাম বেড়েছে, কমেছে 51টির দাম। সপ্তাহ জুড়ে দাম বাড়ার ভিত্তিতে শীর্ষে ছিল বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড, জুট স্পেনিং, প্রগতি লাইফ, রেকিট বেনকিজার এবং মুন্নু সিরামিক্স। এবং অন্যদিকে দর হারানোর দিক দিয়ে শীর্ষে ছিল ডেল্টা লাইফ, রহিমা ফুড, অনলিমা ইয়ার্ন ডাইং, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং এবং ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড। জানিয়ে দিচ্ছি দেশের বাইরের অর্থ বাণিজ্যের কিছু খবর। মন্দা পুরোপুরি না কাটলেও ইউরো ব্যবহারকারী দেশগুলোর অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। সম্প্রতি ব্রাসেলসে এই অঞ্চলভুক্ত দেশগুলোর 2014 সালের পেশ করা খসড়া বাজেটের বাস্তবায়ন বিষয়ক এক বক্তব্যে এমন মন্তব্য করেছেন এই অঞ্চলের নীতি নির্ধারকেরা। এ সময় তারা বলেছেন, জার্মানির রফতানি বাণিজ্য এই অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেললেও বিভিন্ন ব্যর্থতার কারণে পিছিয়ে আছে ফ্রান্স এবং ইতালি। এই দুই দেশের অংশগ্রহণ ছাড়া স্থায়ী পুনর্গঠন সম্ভব নয় বলেও জানিয়েছেন তারা। এ সময় ডাচ অর্থমন্ত্রী এবং ইউরো গ্রুপের প্রেসিডেন্ট জেরওয়েন ডিজেল ব্লয়েম বলেছেন, সব উন্নয়নের পাশাপাশি অবকাঠামো খাত উন্নয়নে জোর দিলে এই অঞ্চলের অর্থনীতিতে আরও ইতিবাচক পরিবর্তন আসবে। এছাড়া ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবির প্রেসিডেন্ট মারিও দ্রাঘি বলেছেন, মন্দা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সুদের হার কমিয়ে রাখা হবে।
2014 সালে গ্রিসের আর্থিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 0.6% নির্ধারণ করে পার্লামেন্টে খসড়া বাজেট উত্থাপন করেছে অর্থমন্ত্রী ইয়ান্নিস স্তৌরানাস। তিনি জানিয়েছেন, মন্দার সময় আর্থিক খাতে কঠোর নীতি গ্রহণ, পর্যটন খাতে রাজস্ব বৃদ্ধি ও ব্যাংকের অবস্থা ভালো হওয়ায় চলতি বছর দেশটির প্রবৃদ্ধি হয়েছে 4%, যা লক্ষ্যমাত্রা থেকে 0.5% কম। তবে এই খসড়া বাজেটে দ্বিমত পোষণ করে আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর সদস্যরা বলেছেন, গ্রিস আগামী বছরের মধ্যে জিডিপির 120% ঋণ কমানোর পরিকল্পনা করলেও অর্থনীতি পুনরুদ্ধারে নেওয়া পদক্ষেপগুলো এখনো পূরণ করতে পারেনি। তাই গ্রিসের বিদেশি ঋণ ও সাহায্য এখনো দরকার হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। যুগের সাথে বদলে গেছে বিজ্ঞাপনের ধারা। ভোক্তার দৃষ্টি আকর্ষণে প্রতিষ্ঠানগুলো বেছে নিচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি এবং কৌশল। ব্রিটিশ কোম্পানি জন লিউইসকেও তাই দেখা গেল বড়দিন উপলক্ষে নতুন ধরনের বিজ্ঞাপন প্রচারে। কোনো অ্যানিমেশন চলচ্চিত্র নয়, ভাল্লুক আর খরগোশের এমন বন্ধুত্ব দেখা যাচ্ছে বড়দিন উপলক্ষে তৈরি করা একটি বিজ্ঞাপন চিত্রে। যুক্তরাজ্যের জন লিউইস নামের একটি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের এই বিজ্ঞাপনটি এতই জনপ্রিয় হয়েছে যে অনলাইনে শেয়ার হয়েছে কয়েক হাজার বার। শুধু তাই নয়, হৃদয়গ্রাহী এই কমার্শিয়ালটির কল্যাণে ব্যবসায়িকভাবে সফল জন লিউইস। আসলে আমাদের বিজ্ঞাপনগুলো প্রতি বছরই বেশ জনপ্রিয় হচ্ছে। এর আগের বছরগুলোতে স্নোম্যান কিংবা ছোট্ট ছেলে লিউইসের বিজ্ঞাপনেও সাড়া পেয়েছিলাম, কিন্তু এবারের সাফল্য সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জন লিউইসের স্টোরগুলোতে ঢু মারলেই বোঝা যায় আর্থিক মন্দার কোনো ছোঁয়া এখানে নেই। 2009 থেকে ব্যবসা বাড়াতে এমন বিজ্ঞাপনের কৌশল বেছে নিচ্ছে প্রতিষ্ঠানটি। জন লিউইস বিজ্ঞাপন ও যোগাযোগের জন্য তাদের বিনিয়োগ করা প্রতি পাউন্ডের বিনিময়ে আয় করছেন 5 পাউন্ড করে। আর এটা যদি বড়দিনের প্রচারণা হয় তাহলে আপনি প্রতি পাউন্ডে পাবেন 9 পাউন্ড করে। আসলে লোকজনকে আবেগী করে তাদের দিয়ে পণ্য কেনানোর জন্য এর চেয়ে ভালো কিছু আর হতেই পারে না। প্রতিটি পণ্যের সাফল্যের পেছনেই নির্ভর করে একটি যথোপযুক্ত বিজ্ঞাপন। জন লিউইসের ঈর্ষণীয় সাফল্য দেখে তাই অন্য খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো এখন হুমড়ি খেয়ে পড়ছে বিজ্ঞাপন নির্মাতাদের কাছে। নাজিয়া শাকুর, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। শীত মৌসুম শুরুর আগেই রাজধানীতে বেড়ে গেছে গ্যাসের সংকট। চট্টগ্রামের নতুন সংযোগ পেতে নানা অনিয়মের অভিযোগ। রাজধানী পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত। বেড়েছে প্যাকেট আটা ও মসুর ডালের দাম। এবং পোকার আক্রমণে চলতি মৌসুমে আমনের আশানুরূপ ফলন না পাওয়ার আশঙ্কা রাজশাহীর কৃষকদের। কৃষি বিভাগের অসহযোগিতার অভিযোগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।